তাহলে আজকে আমরা ফুড এসআই যে পরীক্ষা হবে মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ, তার জন্য একটা ফুল ম্যাথমেটিক্সের সেট করব, ঠিক আছে? এখানে টোটাল 50 কোশ্চেন থাকবে, ঠিক আছে? টোটাল 50টা কোশ্চেন থাকবে ম্যাথস থেকে, আর আর বাকি 50টা কোথা থেকে থাকবে? জিকে থেকে, তাই তো? এই দুটো সিলেবাস ফুডের প্রিলিমিনারি যে পরীক্ষা হবে 100 নাম্বার কোশ্চেনে। চলো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, যে বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল 196, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে? করো। তাহলে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, তাহলে হচ্ছে ফাদার এবং সন আছে, তাই তো? তাদের বয়সের অনুপাত কত? 4:1। এবার এদের বয়সের গুণফলটা বলেছে 196, ঠিক আছে? তাহলে 4 আর 1, আমি যদি ভাবি যে বাবার বয়স 4x আর ছেলের বয়স শুধু x, তাহলে এদের গুণ করলে কি দাঁড়াবে এই দুটোকে? দ্যাট ইজ 4x² ইকুয়াল টু কত হচ্ছে? 196, হ্যাঁ কি না? তাহলে x² ইকুয়াল টু কত হবে? এটা 4 দিয়ে ডিভাইড হবে, 4 4 যা 16, আর কত আসবে এখানে? 9 9, ঠিক আছে? তাহলে x এর ভ্যালুটা কত দাঁড়াবে তোমার? 7, হ্যাঁ কি না? 7। তাহলে তোমার 11:4। হ্যাঁ, তাহলে বাবার বয়সটা কত দাঁড়াচ্ছে? 28, আর ছেলের বয়স কত হচ্ছে? 7, নাকি? এবার তোমাকে বলেছিল যে 5 বছর পরে কত বয়স হবে, তাহলে 5 বছর মানে বাবার বয়সের সঙ্গেও 5 যোগ হবে, আর ছেলের বয়সের সঙ্গেও 5 যোগ হবে। তাহলে বাবার বয়স কত দাঁড়াচ্ছে? 33, আর ছেলের বয়স হচ্ছে 12, নাকি? 12। হ্যাঁ স্যার। তাহলে এই যে তাদের বয়সের অনুপাতটা কত দাঁড়াবে? বাবার হচ্ছে 33 আর ছেলের হচ্ছে 12। এবার 3 দিয়ে কাটবে, 3 11, 3 4 12, অর্থাৎ 11:4 তোমার আনসার হবে। অপশন সি হবে আনসার। পেরেছিলে? হয়েছে বাকিদের? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা যাই। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা তোমাদেরকে অনেকবার আমি করানো হয়েছে নাম্বার সিস্টেম যখন পড়ানো হয়েছে, তাই কি না? যে প্রথম 100টি স্বাভাবিক মানে কি? 1 থেকে 50 100, সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 100। এতে ফর্মুলাটা কি ছিল? যে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে n এর ভ্যালুটা কত তোমার? 100। তাহলে 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50। তাহলে 50 ইন্টু 101 মানে 50 50 বিস্কুট, তাই তো? তাহলে আনসার হবে কত? 50 50। এটা করানো কোশ্চেন, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে, একটি ট্রেন 4.5 ঘন্টায় 504 কিলোমিটার যায়। ট্রেনটির প্রতি ঘন্টায় গতিবেগ কত? তার মানে কি, আমাদের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়, ডিস্টেন্সকে টাইম দিয়ে। তো তোমার এইখানে যখন স্পিড বের করবে, এখানে ডিস্টেন্স কত? 504 কিলোমিটার, তাহলে উপরে হয়ে যাবে 504, আর টাইমটা কত দিয়ে আছে? 4.5 আওয়ার। তো এইটা তো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নাও। তাহলে 4 দুগুণে 8 আর 1 যোগ করো 9, 9 এ 2, 112। তাহলে 9/2। আরো হ্যাঁ, এবার 9 দিয়ে কাটবে, দেখো 9 5 45, 5 9 6 54, তাহলে 56 ইন্টু 2, দ্যাট ইজ 112 কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর হবে। 112 কিলোমিটার প্রতি ঘন্টা। সবারই এসেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেছে? এটা সিম্পল একটা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। নেক্সট কোশ্চেন এবার দেখো, বলছে একজন ব্যক্তি একই সুদের হারে
870 টাকা এবং 630 টাকা বিনিয়োগ করেন। প্রতি বছর একটির সাপেক্ষে আর একটি বিনিয়োগ থেকে তিনি 8 টাকা বেশি পান, তাহলে সুদের হার কত? এখানে শোনো, এখানে দুটো টাকা সে একই সুদের হারে বিনিয়োগ করেছে, একটা হচ্ছে 870 টাকা এবং আর একটা হচ্ছে 630 টাকা। এবার বলছে একই সুদের হারে, এখান থেকে বলেছে এই যে দেখো একই সুদের হারে এবং প্রতি বছর অর্থাৎ এক বছরে একটির সাপেক্ষে আর একটি বিনিয়োগ থেকে তিনি 8 টাকা বেশি পান। তার মানে সিম্পল ইন্টারেস্টে কি হয়, যখন রেটটা সেম এবং টাইমটাও সেম আসছে, তখন কি হচ্ছে, যার প্রিন্সিপাল বেশি তার রেট বেশি, মানে ইন্টারেস্ট বেশি পাবে, আর যার প্রিন্সিপাল কম সে ইন্টারেস্ট কম পাবে, তাই কি না? তার মানে তুমি খেয়াল করে দেখো, এই যে 8 টাকাটা বেশি পাবে কোনটার ক্ষেত্রে, 870 টাকাটার ক্ষেত্রে, কারণ একটা প্রিন্সিপাল হচ্ছে 870 টাকা আর একটা প্রিন্সিপাল হচ্ছে 630 টাকা। তাহলে বেশি কত, এটা কত বেশি, কত বেশি টাকা হচ্ছে, 04240, হ্যাঁ কিনা বলো? 240 টাকাটা তো বেশি এটা প্রিন্সিপাল ওয়ানের ক্ষেত্রে। তার মানে এই 240 টাকার উপরেই সে 8 টাকা বেশি পায়, তাই তো? তার মানে 8 টাকা বেশি পায় কত, 240-এ 100 গুণ করে দাও, তাহলে তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে। এখানে জিরো কেটে গেল, 8 3 24, অর্থাৎ 10/3, অর্থাৎ 3.13%, অর্থাৎ সুদের হারটা হয়ে যাবে 3.13%। তুমি দুটোর ক্ষেত্রে বের করবে, মানে সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা বিয়োগ করে 8 করবে সমান করে, তুমি রেট কেন বের করতে যাবে? তুমি ডাইরেক্ট এইটা ডিফারেন্স কত দেখো, 240, তাহলে 8 টাকাটাই 240-এই বেশি হয় এক বছরে, তাহলে 8/240 ইন্টু 100 করে দাও, তাহলে তুমি পেয়ে গেলে 3.13। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, যদি একটা সংখ্যাকে 15% বাড়িয়ে 69-এ পরিণত করা হয়, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, 15% কথার অর্থ কি তোমরা সকলেই জানো, 3/20, তাই তো? অর্থাৎ সংখ্যাটা যদি আগে 20 ছিল তাতে 23 বাড়ানো হয়েছে, 3 বাড়ানো হয়েছে, এইটা উপরেটা কত, 3 বেড়েছে, তাহলে 20-তে 3 বেড়েছে মানে হয়েছে কত, 23। আর সেইটাই আমার কোশ্চেনে বলা আছে 69, তাহলে 23-এর ভ্যালুটা কত হয়েছে 69, ইন্টু 3 করলে পাই, তাহলে বলছে সংখ্যাটা কত, তাহলে 20-র সঙ্গে তুমি 3 গুণ করে দাও, 20 3 হচ্ছে 60, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, 60। 60-কে 15% বাড়ালে হবে তোমার 69। বোঝানো গেছে পার্সেন্টেজের করানো অঙ্ক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট একটা বেসিক সিম্পলিফিকেশন, সরল দেওয়া আছে। সরল হচ্ছে আমাদের বদমাস নিয়মে হয়, তাই তো? বদমাস নিয়মে হয়, অর্থাৎ ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অর্থাৎ প্রথম ব্র্যাকেট হয়, আবার ব্র্যাকেটে 3টে ব্র্যাকেট হয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথম বন্ধনী আগে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হবে, সরি। তা তুমি এখানে দেখো, এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে, এটা ঠিক আছে, এটা আছে। এবার দেখো এখানে প্লাস কোনটা কোনটা আছে, 5 আগে প্লাস আছে, 10-এর আগে প্লাস আছে, 10 আর 5 যোগ করো, তোমার কত হবে, 15, আর -4 -3 মানে -7 হবে। তাহলে আমার দাঁড়াবে কত অ্যাকচুয়ালি, এটা 8, 15 থেকে 7 বিয়োগ করলে 8 হবে তো, বোঝা গেল? অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা রেজাল্ট অ্যাকচুয়ালি 8। এবার দ্বিতীয় বন্ধনীতে 6 মাইনাস, তাহলে 8 হবে, তাহলে কি দাঁড়াবে, 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস 8 দাঁড়াবে, ব্যাস এই হচ্ছে। তাহলে 2 মাইনাস 3 মাইনাস, এবার এইটার মধ্যে ক্যালকুলেট করলে দেখো তুমি -2 পাবে, তাই না? 6 মাইনাস 8 দ্যাট ইজ -2, দ্যাট ইজ 2 মাইনাস 3 মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস এই দুটো গুণ হবে, প্লাস হয়ে যাবে, হবে কত 2, দ্যাট ইজ 2 মাইনাস 5, দ্যাট ইজ কি দাঁড়াবে 2 -5 বিয়োগ অর্থাৎ -3, তাহলে আনসার হবে -3। বোঝা গেল? একদম ইজি একটা প্রবলেম ছিল। ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ
ঠিক আছে, এরপরে দেখো বলছে একটি রম্বসের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার, তার একটা কর্ণের দৈর্ঘ্য 24, তাহলে রম্বসের প্রতিটা বাহু কতটা লম্বা। ঠিক আছে, এখন কথা হচ্ছে রম্বস, রম্বস কোনটা হয়, যে রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলছি রম্বস। এই একটা যদি আমি রম্বস ধরি, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হবে, কিন্তু রম্বসের কি হয়, কর্ণগুলো সমান হয় না, হতে পারে কিন্তু নাও হতে পারে। যেমন যখন রম্বসের কর্ণ দুটো সমান হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, বর্গক্ষেত্র হয়ে যায়, অর্থাৎ বর্গক্ষেত্র একটা রম্বস। কিন্তু জেনারেলি আমরা রম্বস মানে সমান নয় ধরবো, সমান হয়ে গেলে সেটা বর্গক্ষেত্র স্পেশাল ক্রাইটেরিয়া চলে আসে। এখন এই রম্বসের ক্ষেত্রফলটা বলে দিচ্ছে 216। এখন রম্বসের যে কর্ণ, দুটো কর্ণ, একটা যদি D1 এবং একটা যদি D2 হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল হয়, এরিয়া হয়, তোমরা জানবে যে হাফ ইন্টু D1 ইন্টু D2। এটা পরিমিতির কোশ্চেন, 2D মেনসুরেশন। তাহলে হাফ D1 D2 ইকুয়াল টু 216। এখন আমার কথা হচ্ছে দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 24 দেওয়া আছে, তাহলে আমি যদি D1টাকে 24 ধরি তাহলে D2 কত পেয়ে যাব, 216। এটা হচ্ছে তোমার হচ্ছে 12, 12 একে 12, আচ্ছা 9, 12 8 96, তাহলে D2 কত হচ্ছে 18। তাহলে আর একটা কর্ণ হচ্ছে 18 সেন্টিমিটার, একটা 24 বলা আছে আর একটা আমরা বের করেছি, বলছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কতটা লম্বা। এখন শোনো, এই যে রম্বসটা আমরা ড্র করেছিলাম, ধরো এটা একটা রম্বস এবং এর প্রতিটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা জানতে হবে যে রম্বসের প্রতিটা কর্ণ মানে কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রত্যেকটা বাহু সমান, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ D1 আমি কত ছিল 24, তাহলে পুরোটা যদি এটা 24 হয় তাহলে নিশ্চয়ই এটা 12, এটা 12 হবে। একই রকম D2 যদি 18 হয় তাহলে উপরের পার্টটাও 9 হবে, নিচের পার্টটা 9 হবে। এখন তুমি খেয়াল করে দেখো চারটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, চারটে সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, যেটা আমার বাহু আর কি, অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই পিথাগোরাস উপপাদ্য কি হয়, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে অতিভুজটা এখানে এ, তাহলে এ সমান কি হবে, রুট আন্ডার 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার। তাহলে 12 হচ্ছে 144 আর 9 স্কয়ার 81, তোমার কত পাবে তুমি, 5 2 225। তাহলে 225 কার বর্গ হয়, 15। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য কি দাঁড়িয়ে গেল আমার, 15 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে কি 15 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, আর একটা এখানে কি করলাম, এই যে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা লম্ব, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, আর সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি অতিভুজ। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা, পরেরটা কি বলছে, বার্ষিক 9.25% হারে সরল সুদে 2000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে। তাহলে কত টাকা সুদ হবে, এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি করবে, তোমরা টোটাল রেট আর টাইম গুণ করে দিবে, যেটা পাবে সেইটা হচ্ছে প্রিন্সিপালের পার্সেন্টেজ করে দিবে। কারণ আমার নর্মালি সিম্পল ইন্টারেস্ট কি হয়, যে PRT/100, তুমি এটা ক্যালকুলেট করতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু দেখো 4 আর 9.25 গুণ করলে 9 4 36 আর 1 37 হয়, হ্যাঁ কি না? কারণ 25 4 100 1% আর 9 4 36 37%, অর্থাৎ তোমাকে এখানে 2000 টাকার 37% বের করতে বলেছে। তো 37% মানে দুটো শূন্য কেটে যাবে, আর 37 দুগুণে কত হচ্ছে মানে 2000 ইন্টু 37/100। ঠিক আছে,
দুটো শূন্য তোমার কেটে যাবে এখানে, তাহলে 37 ইন্টু 20 74, 37 দুগুণে নাকি 7 দুগুণে 14, ক্যারি 1, 3 দুগুণে 74, আর একটা শূন্য, এইটাই হয়ে যাবে তোমার সিম্পল ইন্টারেস্ট। বাস, ডাইরেক্ট উত্তর। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে রেট আর টাইমকে গুণ করে যেটা হবে সেই পার্সেন্টেজটা বের করে দিবে প্রিন্সিপালে, তাহলে তুমি সুদটা পেয়ে যাবে। বোঝা গেল? অথবা তুমি এখানে পিআরটি করলে একই আনসারই পাবে। ধরো 2000, আর মানে 9.25 ইন্টু টি মানে 4, আর নিচে হচ্ছে 100, এটা ক্যালকুলেট করো, দেখবে 740 পাবে। বোঝা গেছে? বেসিক সিম্পল ইন্টারেস্টের একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে একটা ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে, ট্রেনটির গতি হবে কত? শোনো, যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজ বা কোনো টানেল, সুড়ঙ্গ এই ধরনের কোনো কিছুকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা অ্যাকচুয়ালি অতিক্রম করছে ওই প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। ঠিক আছে? এখন আমার এইখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা বলা নেই, তাহলে তুমি ট্রেনের দৈর্ঘ্যটা ভাবো, ধরে নাও এ, মানে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে এ মিটার, তাহলে যখন 16 সেকেন্ডে 155 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তাহলে তখন কতটা অতিক্রম করছে? অ্যাকচুয়ালি 155 প্লাস এ, এটা অতিক্রম করবে কি না? সেটা অতিক্রম করতে কত সময় নিয়েছে? 16 সেকেন্ড। আবার যখন 195 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তখন কি করছে? 195 মিটার লম্বা প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ দিয়ে এইটাকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 18 সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ কিনা বলো? বোঝা গেছে না বোঝাতে পারলাম না? যখন কোনো ট্রেন একটা প্ল্যাটফর্ম, একটা সুড়ঙ্গ বা একটা ব্রিজ অতিক্রম করবে, তাহলে ট্রেনটা কি অতিক্রম করে, যে সময়টা লাগছে সেই সময় ট্রেনের যে একটা দৈর্ঘ্য থাকে, লম্বা হয় অনেকটা, সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অথবা ব্রিজ অথবা টানেল বা সুড়ঙ্গ যেটা বলা থাকবে তার দৈর্ঘ্য। তাহলে প্রথমে যখন 155 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আমি ট্রেনের দৈর্ঘ্যটা ধরেছি এ মিটার। বোঝা বোঝা গেল কি বোঝা গেল না এটা? তাহলে 155 প্লাস এ, তাকে 16 সেকেন্ডে অতিক্রম করেছে। এটা কি ডিস্টেন্স বাই টাইম সমান কি দাঁড়ালো? ট্রেনের স্পিডটা অ্যাকচুয়ালি। এটা কি বোঝা গেল? না স্যার, বুঝতে পারিনি। প্রথমে বলেছে একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার একটা প্ল্যাটফর্ম, এখানে এটা মিস্টেক আছে, এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম পার করে, ট্রেনটার গতিবেগ কত? আমি বলছি ট্রেন, তো একটা লম্বা হয়, এটা তার নিজস্ব দৈর্ঘ্য থাকে, ধরো এ মিটার। এবার এই এ মিটার দৈর্ঘ্যের ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্ম, যেটা 155 মিটার দৈর্ঘ্য, সেইটাকে অতিক্রম করছে, অর্থাৎ এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যখন পুরোটা অতিক্রম করবে, তখন হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ক্রস করবে। কেন হয়? ধরো ট্রেনের মুখটি এইখানে আছে, অর্থাৎ এইখানে, যখন ট্রেনের এই প্রান্তটা প্ল্যাটফর্মের শেষে আসবে তবেই হচ্ছে কত অতিক্রম হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি ট্রেনের এই যে সম্মুখ ভাগটা আরও খানিকটা এগিয়ে যাবে, কতটা? এ মিটার এগিয়ে যাবে। যখন এই ট্রেনের পেছন দিকটা এইখানে আসবে, তখন অ্যাকচুয়ালি তাহলে ট্রেনের সম্মুখ ভাগটা কতটা অতিক্রম করতে হলো? একদম এইখান থেকে এইটা পর্যন্ত না? তার মানে কি দাঁড়ালো? পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। অর্থাৎ কোনো ট্রেন, মনে রাখবে, যখন কোনো প্ল্যাটফর্ম অথবা ব্রিজ বলা থাকতে পারে অথবা সুড়ঙ্গ, টানেল, এই তিনটে জিনিসের ক্ষেত্রে কি হবে? এই তিনটেকে অতিক্রম করবে ট্রেনটি পুরো নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে রেসপেক্টিভ প্ল্যাটফর্ম থাকুক বা ব্রিজ থাকুক বা তোমার সুড়ঙ্গ থাকুক, তার দৈর্ঘ্য যোগ করলে যেটা হয় সেইটাকে অতিক্রম করতে 16 সেকেন্ড। ট্রেনটা যে 16 সেকেন্ড নিয়েছে শুধু 155 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে নয়, কিন্তু 155 প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নিয়েছে। আমি কথাটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে 155 প্লাস ট্রেনের দৈর্ঘ্য
16 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড। আবার দ্বিতীয় ক্ষেত্রে 18 সেকেন্ড নিয়েছে, 195 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। একই রকমভাবে 195 প্লাস এ, অর্থাৎ অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, সেটা কত সময় নিয়েছে? 18 সেকেন্ড। ডিস্টেন্স বাই টাইম করলাম, স্পিড পেলাম। এই দুটোই তো একই ট্রেনের স্পিড সমান করে দাও। এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা প্রথমে কেটে যাচ্ছে, 2 8 16, 2 9 18। এবার মাল্টিপ্লাই করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে দাঁড়াবে কি 9a প্লাস 9 9 5 যা 45, ক্যারি 4, 45 49, ক্যারি 4, 9 1 যা 9 4 13, 1395। আর একটা কি আসবে, এবার 8 দিয়ে মাল্টিপ্লাই করো, 1560, 8 5 40, 40, ক্যারি 4, 72 প্লাস 4 76, ক্যারি 7, 1560, 1560 প্লাস 80। এবার এটাকে একদিকে নিয়ে যাও, 9a মাইনাস 8a ইকুয়াল টু হচ্ছে 1560 মাইনাস 1395। এটাকে যখন তুমি সাবট্রাক্ট করবে পাবে কত? 165, তাই না? আর এইটা হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু কত পেলে তুমি? 165 মিটার। অর্থাৎ এই যে ট্রেনের দৈর্ঘ্যটা আমি এ ধরেছিলাম, ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 165 মিটার। কিন্তু এখন আমার উত্তর হয়নি। উত্তর কি বের করতে বলেছে? ট্রেনের গতি অর্থাৎ স্পিড। তাহলে স্পিড সমান কি হবে? এই যে কোনো একটাতে এ বসিয়ে দাও, এর ভ্যালুটা যে কোনো একটা নাও, এটাতে অথবা এটাতে। তাহলে 155 প্লাস 165 ডিভাইডেড বাই 16, এটা অ্যাড করো, 0 ক্যারি 1, 12 ক্যারি 1, 320, তাই তো, বাই 16, অর্থাৎ 20। এটা কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড। কিন্তু তোমার উত্তর দেখো কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছি যে যখন কোনো গতিবেগ থাকবে মিটার পার সেকেন্ড, সেটা থেকে কিলোমিটার পার আওয়ার যেতে হলে আমাকে কি করতে হয়? ইন্টু 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দিলে তোমার কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে 5 4 যা 20, 18 4 যা 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। আমি বোঝাতে পারলাম? আনসার উইল বি 72 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে যাব, ধরো এ মিটার পার সেকেন্ড আছে, এ ইন্টু 18/5 হবে কিলোমিটার পার আওয়ার। এবং এ কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে যাব, এ ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড হবে। দুটো জিনিস বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 একটা সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজ। কিভাবে দেওয়া আছে? 16, 19, 24, 31, 40। তারপরেরটা তোমাকে বের করতে বলেছে। 51, কিভাবে পাবো আমরা? দেখো এখানে 16 তুমি যদি দেখো, প্রথমে 3, তারপরে হচ্ছে 5 নাকি, এটা প্লাস 3 আছে, তারপরেরটায় প্লাস 5 5, আছে, তারপরেরটায় প্লাস 7, 7 আছে, তারপরেরটায় প্লাস 9 আছে, তাহলে তারপরে 3 5 7 11, 9, তার নিশ্চয়ই পরেরটা 11 যোগ হবে। তাহলে 40 সঙ্গে 11 যোগ হলে কত হচ্ছে? 51। একদম ইজি একটা কোশ্চেন। তাহলে আনসার উইল বি 51। এরপরে কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে। রুপিস 5100, অর্থাৎ 5100 টাকাকে এ এবং বির মধ্যে 8:9 অনুপাতে ভাগ করা হলো। বি এর ভাগ এর ভাগের থেকে যত টাকা বেশি হবে তা হলো। একদম সিম্পল একটা কোশ্চেন। এ আর বির মধ্যে 8:9 ভাগ করা হয়েছে 5100 টাকা। তাহলে টোটাল কত? 300 টাকা। 17। টোটাল কত? 8 আর 9 করলে 17 ভাগ। এই 17 ভাগের ভ্যালু কোশ্চেনে বলা আছে 5100। তাহলে একের ভ্যালু কত হবে? 300 টাকা। এবার বলছে বি এর ভাগ থেকে কত বেশি পাবে। তো বি 9, এ 8, কত বেশি পাচ্ছে? 1 বেশি পাচ্ছে। এই একের ভ্যালুই তো 300। তাহলে উত্তর হবে তোমার 300 টাকা। কমপ্লিট। একদম বেসিক একটা কোশ্চেন, রেশিওর কোশ্চেন, অনুপাতে আমরা করি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 12% বৃদ্ধি পায়,
দ্বিতীয় বছরে 10% কমে যায়। বর্তমান জনসংখ্যা যদি 50,400 হয়, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? অর্থাৎ প্রথমে কোনো একটা পপুলেশন ছিল, সেখানে প্রথম বছরে 12% বৃদ্ধি পেল, মানে হলো কত অ্যাকচুয়ালি 112%, অর্থাৎ 112/100, হ্যাঁ কি না? তারপরে 10% কমেছে, তাহলে হয়েছে কত 90%, তাহলে 90/100 ইকুয়াল টু কত বলেছে 50400। ব্যাস, এটুকুই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে আচ্ছা একটা স্যার, বলছিলাম যে এই কোশ্চেনটার পিডিএফ কি আপনি পাঠিয়ে দেবেন? না, এটা কোনো পিডিএফ পাবে না, আমি তো আগের দিনই আচ্ছা। বলেছিলাম। 12% বৃদ্ধি পাচ্ছে তোমার প্রথম বছর, তাহলে 112% হবে। তাহলে পপুলেশন যা ছিল তার 112% হলো এক বছর পরে। তার আবার দ্বিতীয় বছরে 10% কমছে, অর্থাৎ 90% হয়ে যাবে। ওই জন্য 90/100 এটা ইকুয়াল টু হবে কি 50400 সঙ্গে সমান। তাহলে পি ইকুয়াল টু কি পাবে তুমি 50400 ইন্টু দুটো 100, নিচে হয়ে যাবে তোমার 90 ইন্টু 112। একটা জিরো তুমি কেটে দাও এখানে, 9 5 45, 9 6 54, তাই তো? এখানে একটা জিরো থাকবে। 56 50,000 10 দুইয়ে হচ্ছে তোমার 112, তাহলে 2 5 10, তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে 5-এর পিঠে 4টে শূন্য, নাকি? অর্থাৎ 50,000। তাহলে 2 বছর আগে জনসংখ্যা আমার কত ছিল? 50,000। এই ধরনের অঙ্ক আমরা করেছি পার্সেন্টেজ করার সময়, করিনি? হ্যাঁ স্যার। এরপরে কোশ্চেন নাম্বার 13 একটা আবার সিম্পলিফিকেশন, এটা ভগ্নাংশে সরল দিয়েছে, ঠিক আছে? কিভাবে করব দেখো, প্রথমে এটা গুণ আছে, এটাতেও গুণ আছে, এটাতেও গুণ আছে, দেখো তোমার কাটাকাটি করা যাচ্ছে কিনা। দেখো এখানে 2 3 6 কাটছে, আচ্ছা এটা তোমার কিছু কাটছে না, এটাতে কাটছে 4 কেটে যাচ্ছে। এবার প্রথমটা এটাতে তোমার কি আসবে, প্রথমটাতে উপরে শুধু 4, নিচে হচ্ছে 9, প্লাস এটা কিছু কাটবে না 35 ডিভাইডেড বাই 6 মাইনাস 11/3, তাই তো? দেখো পুরোটাকে যদি আমি লসাগু করতে যাই তাহলে কত হবে, 6 3-এর লসাগু কত হবে, আর 9-এর লসাগু কত হচ্ছে 18, তাই না? 18 লসাগু, 9 2 18, 2 4 8, 6 3 18, আর 35 3 হচ্ছে তোমার 105, নাকি? হ্যাঁ স্যার। মাইনাস 3 6 18, 11 6 66, অর্থাৎ তোমার 113 থেকে 66 বিয়োগ হবে, নিচে থাকবে 18। তাহলে বিয়োগ করো, 7 47। 6 13, এটা হচ্ছে 0, 6 4 10, 47/18, 47/18 আনসার। বোঝা গেছে? একদম বেসিক ভগ্নাংশে বিয়োগ করতে দিয়েছে, ক্লাস 4-এর জিনিস। আচ্ছা, এখানে কি বলেছে তোমাকে, 4টে ভগ্নাংশ দিয়ে বলছে এর মধ্যে সর্ববৃহৎটা কোনটা, সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? 8/6, 6/4, 5/3, 9/5। ছোট ছোট ভগ্নাংশ আছে, অসুবিধা কিছু নেই। তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করো, এই দুটো গুণ করলে 8 4 32, আর এটা করলে 36, তাহলে বড় গুণফল কোনটাতে পেয়েছি 36, তার মানে এই দুটোর মধ্যে এইটা বড়, মানে এই প্রথম দুটো ভগ্নাংশের মধ্যে 2 নম্বরটা বড়। আবার এই দুটোর ক্ষেত্রে তুমি দেখো 5 5 jar 25, আর 9 3 হচ্ছে তোমার 27, তো এই দুটোর মধ্যে বড় কোনটা, 27 যেহেতু বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়। এবার তুমি দুটো বড় ভগ্নাংশ নাও, 6/4 and 9/5, আবার ক্রস মাল্টিপ্লাই করো, 6 5 30, আর 9 4 হচ্ছে 36, তাহলে বড় কোনটা 36, তাহলে বড় হবে 9/5। তাহলে এই 9/5 হচ্ছে তোমার সবচেয়ে বড় ভগ্নাংশ। বোঝা গেল? এটাও আমি করিয়েছি নাম্বার সিস্টেমে, এইভাবে করানো হয়েছিল। আরেকবার বলবেন এটা স্যার? নাম্বার সিস্টেমে ক্লাসগুলো করনি তাহলে। দুটো ভগ্নাংশকে ক্রস মাল্টিপ্লাই করবে, যেটার মাথায় বড় গুণফল সেটা হচ্ছে বড়, আর যেটার মাথায় ছোট গুণফল সেটা হচ্ছে ছোট। প্রথম দুটোর ক্ষেত্রে দেখো 8 আর 4 গুণ করলাম 32, এখানে 6 আর 6 36, বড় কোনটা 36, তাহলে এই দুটোর মধ্যে এটা বড়। আবার দ্বিতীয় দুটো লাস্ট দুটোর ক্ষেত্রে নিলাম 5 5 যা 25, 9 3 যা 27,
তো এই দুটোর মধ্যে হচ্ছে 27 বড়, তাই এই দ্বিতীয় ভগ্নাংশটা বড়। অর্থাৎ চারটের মধ্যে দুটো বড় নিয়ে নিলাম, আবার ওই দুটোর বড় ক্ষেত্রে একই নিয়ম করব, যেটা গুণফল বড় হবে সেটা হচ্ছে আমার উত্তর। তো সেখান থেকে এখান থেকে আমরা একই রকম করে পেলাম 9/5। বোঝা গেল? হ্যাঁ এবার ঠিক আছে। এবার কি বলেছে দেখো, 2220 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ এর অংশ ইস টু বি এর অংশ সমান 3:4 এবং বির অংশ ও সি এর অংশ সমান 3:4, তাহলে বি কত টাকা পাবে? অর্থাৎ তোমাকে এ বি সি এর অনুপাতটা বের করতে হবে। অর্থাৎ 2200 টাকা ভাগ করা হচ্ছে তিনজনের মধ্যে, তাহলে তিনজনের অনুপাতটাকে বের করি। প্রথমে খেয়াল করে দেখো, এ ইস টু বি সমান কত বলেছে? 3:4, আর বি ইস টু সি সমান বলেছে 3:4। তাহলে আমাকে বের করতে হবে এ ইস টু বি ইস টু সি সমান কত। তোমাকে বলেছিলাম আমি বাংলা দয়ের মতন করবে। তাহলে 3 3 = 9, 3 4 = 12, 4 4 = 16। তাহলে এ বি সি এর অনুপাত তুমি পেয়ে গেলে, তাই না? এ বি সি এর অনুপাত তুমি পেয়ে গেলে, তাই তো? এবার এই তিনটেকে তুমি যোগ করো, যোগ করলে তোমার কত আসবে দেখো, 12 আর 9 21, 10 31, 6 37, 37। তাহলে টোটাল হলো 37। এই 37 এর ভ্যালু কার সঙ্গে সমান হবে? 37 এর ভ্যালু সমান হবে 22220 এর সঙ্গে, কারণ এইটা টোটাল টাকা। তাহলে একের ভ্যালু কত দাঁড়াবে? 2220 ডিভাইডেড বাই 37। ঠিক আছে, এটা তোমার কতই কাটছে? 6 7 6 42। 6 কাটছে স্যার, হ্যাঁ 6 কাটছে। 6 হুম, 6 3 18 আর 4 22, অর্থাৎ 60 হবে। একের ভ্যালু হচ্ছে 60। এবার বলেছিল বির পার্টটা কত, তো বি এখানে কত? 12। তাহলে একের ভ্যালু যদি 60 হয়, 12 এর ভ্যালু কত হবে? 60 ইন্টু 12, তাহলে 12 6 72, 720 টাকা। তাহলে বি কত টাকা পাবে? 720 টাকা। বোঝা গেল? রেশিওতে করানো হয়েছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে, একজন কৃষক বার্ষিক 15% সুদে 3600 টাকা ধার করেন। 4 বছর শেষে তিনি 4000 টাকা এবং একটি ছাগল দিয়ে ধার শোধ করেন। ছাগলটির দাম কত? এখন শোনো, 15% সুদে 3600 টাকা ধার নিয়েছেন, 4 বছর শেষে গিয়ে তার কতটা হবে সুদে আসলে কি, এটা তুমি ভাবো দেখিনি। তাহলে 15 4 60, 3600 টাকা এটা তো থাকবে, প্লাস 3600 টাকার 60% তার সুদ হবে, তাই কি না? 3600 টাকার 60%, 15% করে প্রত্যেক বছর, 4 বছরে 15 4 60%, অর্থাৎ 60/100। তাহলে 3600 সঙ্গে যোগ হয়ে যাবে তোমার 0 6 6 36 ক্যারি 3 6 3 18 3 21 2160 টাকা, তাই তো? তাহলে মোট কি দাঁড়াবে তার কত অ্যামাউন্টটা, সুদ আর আসল মিলে? তাহলে 0675 5760, হ্যাঁ কিনা বলো? এটা হবে। এই টাকাটা তার 4 বছর পরে গিয়ে সুদ আসল দাঁড়াবে এই টাকা, কিন্তু বলছে সে 4000 টাকা দিয়েছে আর একটা ছাগল দিয়ে শোধ করেছে। তার মানে মাইনাস করে এটা দিতে হবে। মাইনাস করে দাও, 5760 থেকে 4000 বিয়োগ করে দাও, তাহলে কত দাঁড়ালো? 0671। অর্থাৎ ছাগলটির দাম তোমার 1760 টাকা। ছাগলটির মূল্য বা দাম যাই বলো না কেন, তাহলে 1760 টাকা। 4000 টাকা প্লাস 1760 টাকা ছাগল মিলে হচ্ছে 5760, অর্থাৎ তার সুদ আসল কমপ্লিট, অর্থাৎ 1760 টাকা তোমার আনসার হবে। বোঝা গেল? একদম সহজ অঙ্ক। বলছে 364 টাকায়, 17 দাগের কোশ্চেন, 364 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে একজন 9% ক্ষতির সম্মুখীন হন, তাহলে 10% লাভ করতে গেলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 9% তার ক্ষতি হয়েছে কখন? যখন 364 টাকায় বিক্রি করেছে। তাহলে 9% ক্ষতি, অর্থাৎ 100% যদি কস্ট প্রাইস হয়, 9% ক্ষতি মানে কত? 91%।
এই 91%-এর ভ্যালুটা হচ্ছে 364। তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 364 ডিভাইডেড বাই 91 অর্থাৎ 4। এবার বলছে 10% যদি লাভ করতে হয় দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10% লাভ মানে কত হবে? 400 টাকা। 110% বিক্রয় মূল্য, কারণ 100% কস্ট প্রাইস প্লাস 10% 110%। ঠিক আছে, তাহলে 110% ইকুয়াল টু কত হবে? 4 ইন্টু 440 110%, তাহলে 440%। কত হবে? সরি, 440 টাকা। ঠিক আছে।